সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা অনেকে এবিটিএ টেস্ট পেপারটাকে বেছে নিয়েছো। তো সেই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আমরা শুরুতে দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। এখানে ইংরেজির পেজ নাম্বারগুলো দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 475। এর আগের পেজগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করো, সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। এখন আমরা যাবো 475 পেজে, সবটাই আলোচনা করব সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল। তাই মন দিয়ে ভিডিওটা দেখবে। প্রথমে একের দাগে একটা সিন প্যাসেজ দেওয়া আছে। স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল যে এইটার সঙ্গে সঙ্গে তার বাবা অন্তত বুঝবেন যে কেন তার সেদিন স্কুলে যাওয়া উচিত নয় বা স্কুলটাকে এড়িয়ে যাওয়া উচিত। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 1 ফাদার সেলফ, আর কে নারায়ণের লেখা খুব সুন্দর একটা গল্প, ওখান থেকে নেওয়া। লাইনগুলোর মানে তোমাদের সকলে জানা আছে, আমি সেগুলো বলছি না, আমি সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমে কিছু এমসিকিউ দেওয়া আছে। এ দাগে হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই। স্কুলে যাওয়ার সময় স্বামীনাথনকে বিরক্ত করছিল বা স্বামীনাথনকে দংশন করছিল কে? উত্তর হচ্ছে কনসাইন্স, অপশন নাম্বার 4। বি দাগে অ্যাজ এ টিচার স্যামুয়েল ওয়াজ। শিক্ষক হিসেবে স্যামুয়েল কেমন ছিলেন? হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুর মতো, অপশন নাম্বার 2। আর সি দাগে স্বামীজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল ওয়াজ। স্যামুয়েল সম্পর্কে যে বিবরণটা দিয়েছিল সেটা কেমন ছিল? উত্তর হচ্ছে সে ইমাজিন আর রিয়েলকে মিশিয়ে ফেলেছিল, তাহলে মিক্সড আপ, অপশন নাম্বার 1। আর ডি দাগে অ্যান এনভেলাপ ইজ এ। এনভেলাপ মানে কি? কাগজের ঠোঙ্গা বা কাগজের খাম, তাহলে পেপার কভার, অপশন নাম্বার 1। আর ই দাগে স্বামী থট হিজ ফাদার হ্যাড রিটেন এ লেটার অফ কমপ্লেন্ট। স্বামী আশা করেছিল বা ভেবেছিল যে তার বাবা একটা চিঠি লিখেছেন অভিযোগে ভরা, মানে স্যামুয়েল স্যারের এগেনস্টে অভিযোগ করে তিনি চিঠিখানা লিখেছিলেন, তাই কমপ্লেন্ট, অপশন নাম্বার 2। আর বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে বাক্যগুলোকে পূরণ করতে হবে, বাক্যগুলো সে পাশে দেওয়া আছে। প্রথম প্রশ্ন আছে স্বামী ওয়াজ আনএবল টু ডিসাইড। স্বামীনাথন কোন জিনিসটা ডিসাইড করতে অক্ষম ছিল? তাহলে স্বামীনাথন ওয়াজ আনএবল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে ইফ স্যামুয়েল থেকে শুরু করে ইন দ্য লেটার পর্যন্ত প্রথম শূন্যস্থানে লিখবো। দুইয়ের দাগে স্বামী স্টপড অন দ্য রোড সাইড। স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল কি জন্য? স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। আমরা শূন্যস্থানে লিখবো টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তিনের দাগে আছে অল দ্য ডেসক্রিপশন অফ স্যামুয়েল মেড বাই স্বামী ওয়াজ। মানে স্যামুয়েল স্যার সম্পর্কে যা যা বিবরণ স্বামীনাথন দিয়েছিল সেটা ছিল মিক্সড উইথ রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড, মানে বাস্তব এবং কাল্পনিক দুটোকে সে গুলিয়ে ফেলেছিল। এবার সি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হোয়াই ওয়াজ স্বামীনাথনস হেড ডিজি উইথ কনফিউশন। স্বামীনাথনের মাথাটা গন্ডগোলে ভরা ছিল কেন? স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে স্বামীজ হেড থেকে শুরু করে ইন দ্য লেটার পর্যন্ত, এটা প্রথম প্রশ্নের উত্তর। দুইয়ের দায় কোশ্চেন আছে হাউ ডিড স্যামুয়েল লুক। স্যামুয়েলকে কেমন দেখাচ্ছিল? আমরা প্যাসেজের শেষে পড়েছি স্বামীনাথন মনে করছিল স্যামুয়েল স্যারের কালো মুখের কথা, নাকামানো দাড়ির কথা, সুন্দর গোঁফের কথা এবং হলুদ কোটের কথা। তাহলে স্যামুয়েলকে কেমন দেখাতো? আমরা লিখবো স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, হি হ্যাড এ থিন মুস্টাচ অ্যান্ড আনসেভেন চিক অ্যান্ড হি অলওয়েজ ওর ইয়েলো কোট। দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড। একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করছি। প্রথমেই এমসিকিউ। এ দাগে দ্য পোয়েট পারহ্যাপস ইমাজিন হিমসেলফ অ্যাজ এ। কবি সম্ভবত নিজেকে কল্পনা করছেন কি হিসেবে? না চাইল্ড হিসেবে, অপশন নাম্বার 3। বি দাগে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ। কবি কি খুঁজছিলেন? হচ্ছে পুরুষ হরিণ, মেল ডিয়ার, অপশন নাম্বার এ। সি দাগে হোয়েন দ্য ওল্ড ওমেন বিগ্যান টু ক্যাকেল দ্য পোয়েট বিগ্যান টু ট্রেম্বল। যখন মহিলাটা খ্যাক খ্যাক করে হাসছিল কবি তখন ভয়ে কাঁপছিলেন, অপশন নাম্বার 1 ট্রেম্বল। ডি দাগে দ্য থিং হুইচ হ্যাড ইনসাইড দ্য উইমেন্স ব্যাগ ওয়াজ। কোন জিনিসটা মহিলার ব্যাগের মধ্যে ছিল? উত্তর হচ্ছে কবির গোপন কথা, সিক্রেট, অপশন নাম্বার 2। এবার দুখানা কোশ্চেন দিচ্ছি। একটা থেকে হোয়েন ডিড দ্য স্পিকার বিগ্যান টু কোয়াক। বক্তা কাঁপতে শুরু করেছিলেন কখন? ওই মহিলাটা যখন খ্যাক খ্যাক করে হাসছিল তখনই বক্তা কাঁপতে শুরু করেছিলেন। তাই আমরা বলবো হোয়েন দ্য ওল্ড ওমেন বিগ্যান টু ক্যাকেল, কমা দ্য স্পিকার বিগ্যান টু কোয়াক। আর দুয়ে থাকে হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল্ড টু মেক এ প্রমিস। কবি যদি প্রমিস করতে ব্যর্থ হন তাহলে তার ক্ষেত্রে কি ঘটবে? না যদি কবি প্রমিস করতে ব্যর্থ হন তাহলে ওক গাছগুলো তাকে বেঁধে ফেলবে এবং মেরে ফেলবে। তাহলে উত্তর হচ্ছে ইফ দ্য পোয়েট ফেল্ড টু মেক এ প্রমিস, কমা দ্য ওক ট্রিজ উড রিঙ্কেল ওভার হিম অ্যান্ড কিল হিম। একটা আনসিন দিয়েছে, পড়ছি মন দিয়ে শোনো।
The world's lizards appear to be slowly but surely doomed to extinction like polar bear, scientists announced on Thursday, unveiling the first evidence of a global scale extinction process linked to rising temperatures from climate change. গোটা বিশ্ব জুড়ে টিকটিকির সংখ্যা লিজার্ড, ওই টিকটিকি বা গিরগিটি যেগুলো আর কি, ওই লিজার্ডের সংখ্যা কিন্তু ক্রমশ আস্তে আস্তে এক্সটিংশনের পথে আছে, মানে অবলুপ্তির পথে আছে। যেমনটা মেরু এলাকার ভালুক অবলুপ্ত হয়ে গেছে, একই রকমভাবে লিজার্ডসগুলোও কিন্তু অবলুপ্ত হতে চলেছে। বিজ্ঞানীরা ঘোষণা করেছেন বৃহস্পতিবার দিন, তারা প্রথম প্রমাণও পেশ করেছেন যে গোটা দুনিয়া জুড়ে এই অবলুপ্তির প্রসেস চালু হয়ে গেছে এবং তার সঙ্গে সংযোগ রয়েছে ক্রমবর্ধমান উষ্ণতা গোটা দুনিয়া জুড়ে এই জলবায়ুর পরিবর্তনের কারণে। আসলে জলবায়ু পরিবর্তন হচ্ছে, গোটা দুনিয়া জুড়ে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, উষ্ণতা বাড়ছে, যার জন্য লিজার্ডসগুলো অবলুপ্তির পথে চলে যাচ্ছে। এবং সেটা শুধুমাত্র ভারতবর্ষে হচ্ছে না, গোটা দুনিয়া জুড়ে হচ্ছে। অ্যান ইন্টারন্যাশনাল রিসার্চ টিম হ্যাজ ডিসকভার দ্যাট, একটা আন্তর্জাতিক গবেষণাকারী টিম তারা আবিষ্কার করেছে যে মেনি লিজার্ড পপুলেশনস হ্যাভ অলরেডি ভ্যানিসড, মানে অনেক লিজার্ডদের যে জনসংখ্যা, লিজার্ডদের যে জাতি, সেটা কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে গেছে, মানে অবলুপ্ত হয়ে গেছে, উধাও হয়ে গেছে। আফ্রিকা থেকে, নর্থ এবং সাউথ আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউরোপ থেকে এবং ইন্ডিয়া থেকে, ফলিং ইন এ জোন উইথ এ সুপার হাই রিস্ক অফ এক্সটিংশন। আসলে এই যে মহাদেশগুলো, এগুলো হচ্ছে ওই লিজার্ডসগুলো এক্সটিংশনের চরমতম এলাকা। সায়েন্টিস্ট বিলিভ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লিজার্ডস মাইট হ্যাভ এ ক্যাসকেডিং এফেক্ট আপ অ্যান্ড ডাউন দ্য ফুড চেন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই লিজার্ডসগুলো অবলুপ্ত হয়ে গেলে কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের যে খাদ্য শৃঙ্খলা আছে সেখানে কিন্তু মারাত্মক একটা প্রভাব পড়বে। লিজার্ডস প্রে অন ডিজিজ ক্যারিং মসকিটোজ, কারণ এই লিজার্ডসগুলো কিন্তু ওই বিভিন্ন রোগ বহনকারী মশাগুলোকে খেয়ে নেয় তারা, অ্যান্ড আদার ইনসেক্টস এবং অন্যান্য পতঙ্গকে খায়, অ্যান্ড দেমসেলভস আর প্রে ফর বার্ডস অ্যান্ড স্নেকস, কিন্তু আবার সেই লিজার্ডসগুলোকে ধরে খায় কারা? পাখিরা এবং সাপেরা। The study has suggested that due to global warming, 4% of lizard species have gone extinct in worldwide since 1975. বিজ্ঞানীরা সাজেস্ট করছেন যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে 4% লিজার্ডসগুলো, লিজার্ডের প্রজাতিগুলো তারা অবলুপ্ত হয়ে গেছে গোটা দুনিয়া জুড়ে 1975 সাল থেকে। অ্যান্ড 20% অফ দ্য অল লিজার্ড স্পিসিস উইল বি এক্সটিংক্ট বাই 2080, এবং 2080 সাল নাগাদ গোটা দুনিয়া থেকে 20% লিজার্ড প্রজাতিগুলো কিন্তু অবলুপ্ত হয়ে যাবে। These findings will appear in the journal Science on Friday. শুক্রবার দিন জার্নাল পত্রিকায় এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে। While lizards normally bask in the sun, সাধারণত লিজার্ডসগুলো রোদ পোহাতে ভালোবাসে, টেম্পারেচার্স এক্সিডিং দেয়ার ফিজিওলজিক্যাল লিমিটস, কিন্তু যখনই উষ্ণতা তাদের শারীরিক উষ্ণতা থেকে বৃদ্ধি হয়ে যায়, could make them retreat into shade rather than risk death from overeating, তখন তারা বাধ্য হয়ে ছায়াতে যায় অংশগ্রহণ করতে বা বসবাস করতে, তারা কিন্তু ওভার হিটিংয়ের যে মৃত্যুর ভয়টা রয়েছে তার হাত থেকে বাঁচার জন্য। দিস কুড রেস্ট্রিক্ট দেয়ার অ্যাক্টিভিটি, এই জিনিসটা তাদের ক্রিয়াকলাপকে আবদ্ধ করে দিতে পারে, বন্ধ করতে পারে। প্রিভেন্ট দেম ফ্রম সার্চিং ফর ফুড, এবং তাদের খাদ্য সংগ্রহে যেতেও হয়তো বাধা দিতে পারে। এটা নেওয়া হয়েছে আমাদের আর্টিকেল থেকে, যেটা পাবলিশ হয়েছিল দ্য টেলিগ্রাফ খবর কাগজে। কিছু এমসিকিউ দেওয়া আছে একে দেখে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, দ্য এক্সটিংশন প্রসেস অফ লিজার্ডস ইজ লিঙ্কড টু রাইজিং টেম্পারেচার, অপশন নম্বর এ। অ্যাকচুয়ালি বিজ্ঞানীদের মতে এই লিজার্ডসের অবলুপ্তির যে প্রক্রিয়াটা সেটা ক্রমবর্ধমান উষ্ণতার সঙ্গে সম্পর্কযুক্ত। আবার ক্লাইমেট চেঞ্জও ঠিক, গ্লোবাল ওয়ার্মিংও ঠিক। তাহলে আমাদের শুধু রাইজিং টেম্পারেচারকে আমরা টিক মারবো না, আমরা অল দ্য অ্যাবাভ রিজনস, অপশন নম্বর ডি, এটাকে টিক মারবো। তাই আমরা এটাকে টিক মারবো না। দুইয়ের দাগে দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লিজার্ডস উইল ব্রিং অ্যাবাউট এফেক্ট ইন দ্য ফুড চেন। অ্যাকচুয়ালি এই লিজার্ডসদের অবলুপ্ত হয়ে যাওয়াটা সেটা কিন্তু খাদ্য শৃঙ্খলে একটা প্রভাব ফেলবে। কীরকম? ক্যাসকেডিং, মারাত্মক প্রভাব ফেলবে, অপশন নম্বর বি। তিনের দাগে লিজার্ডস আর প্রে ফর, এই লিজার্ডগুলোকে ধরে খায় কারা? উত্তর হচ্ছে বার্ডস অ্যান্ড স্নেকস, অপশন নম্বর ডি। চারের দাগে লিজার্ডস উইল রিট্রিট ইনটু শেড টু অ্যাভয়েড, লিজার্ডসগুলো ছায়াতে অপসারণ ঘটাবে, ছায়াতে চলে যাবে। কিসের জন্য? না ওভার হিটিংয়ে মৃত্যুর ভয়টাকে এড়ানোর জন্য, অপশন নম্বর এ। দ্য রিস্ক অফ ডেথ ফ্রম ওভার হিটিং, অপশন নম্বর এ। পাঁচের দাগে ড্যাশ কুড প্রিভেন্ট দ্য লিজার্ডস ফ্রম সার্চিং ফর ফুড, মানে লিজার্ডগুলোকে খাদ্য সংগ্রহে বাধা দিতে পারে। কোন জিনিসটা? উত্তর হচ্ছে এক্সিডিং টেম্পারেচার, মানে ক্রমবর্ধমান উষ্ণতা, অপশন নম্বর এ। আর ছয়ের দাগে 20% অফ লিজার্ড স্পিসিস উইল বি এক্সটিংক্ট, 20% লিজার্ড জাতিগুলো অবলুপ্ত হয়ে যাবে কত সাল নাগাদ? উত্তর হচ্ছে বাই 2080, 2022 সাল নাগাদ, অপশন নম্বর 1। আমরা ট্রু ফলসে যাবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একের দাগে দ্য সায়েন্টিস্ট ফর দ্য ফার্স্ট টাইম আনভেল দ্য এভিডেন্স অফ দ্য এক্সটিংশন অফ লিজার্ড, বিজ্ঞানীরা প্রথমবার এই লিজার্ডসদের অবলুপ্তির প্রমাণ পেশ করেছেন। অবশ্যই ঠিক, আমরা ট্রু লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে সায়েন্টিস্ট অ্যানাউন্স অন থার্সডে আনভেলিং দ্য ফার্স্ট এভিডেন্স অফ এ গ্লোবাল স্কেল এক্সটিংশন প্রসেস
তার মানে আমরা সায়েন্টিস্ট অ্যানাউন্স থেকে শুরু করে এক্সটিংশন প্রসেস পর্যন্ত, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 1। 2 এর আগে ইন্ডিয়ান লিজার্ড ডু নট হ্যাভ এনি রিস্ক অফ এক্সটিংশন, ভারতীয় যে লিজার্ডসগুলো তাদের অবলুপ্তির কোনো ভয় নেই, কথাটা ভুল। আমরা এফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। লিজার্ডসের অনেক প্রজাতি অলরেডি ভ্যানিশড হয়ে গেছে ইন্ডিয়া থেকে, তাহলে মেনি লিজার্ড পপুলেশনস হ্যাভ অলরেডি ভ্যানিশড ইন আফ্রিকা, নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ অ্যান্ড ইন্ডিয়া। তাহলে মেনি লিজার্ড পপুলেশন থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 2। আর 3 এর দেখা যাচ্ছে টেম্পারেচার অ্যাবাভ দেয়ার ফিজিওলজিক্যাল লিমিটস কুড রেস্ট্রিক্ট দ্য অ্যাক্টিভিটি অফ দ্য লিজার্ডস। এই তাদের শারীরিক উষ্ণতা থেকে বাইরের উষ্ণতা যখন বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তাদের শিকার করার যে কাজ বা তাদের অ্যাক্টিভিটিগুলো সেগুলোকে বাধা দিতে পারে, অবশ্যই ঠিক ট্রু লিখবো। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে টেম্পারেচার এক্সিডিং দেয়ার ফিজিওলজিক্যাল লিমিটস কুড মেক দেম রিট্রিট ইন্টু শেড রাদার দ্যান রিস্ক ডেথ ফ্রম ওভারহিটিং, দিস কুড রেস্ট্রিক্ট দেয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড প্রিভেন্ট দেম ফ্রম সার্চিং ফর ফুড। মানে টেম্পারেচার এক্সিডিং থেকে শুরু করে সার্চিং ফর ফুড পর্যন্ত, এটা পুরোটা লিখলে সাপোর্টিং স্টেটমেন্ট 3 হবে। 4খানা কোশ্চেন দেওয়া আছে। একের আছে নেম দ্য কন্টিনেন্টস হোয়ার মেনি লিজার্ড পপুলেশনস হ্যাভ অলরেডি ভ্যানিশড। সেই মহাদেশগুলোর নাম কি কি যেখানে লিজার্ড পপুলেশনগুলো অলরেডি ভ্যানিশড হয়ে গেছে? আমরা উত্তরে লিখবো মেনি লিজার্ড পপুলেশনস হ্যাভ অলরেডি ভ্যানিশড ইন আফ্রিকা, নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ অ্যান্ড ইন্ডিয়া। তাহলে মেনি লিজার্ড পপুলেশন থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত, এটা প্রথম প্রশ্নের উত্তর। 2 এর দেখা হোয়াট ডু দ্য সায়েন্টিস্ট বিলিভ, বিজ্ঞানীরা কি বিশ্বাস করেন? সায়েন্টিস্ট বিলিভ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লিজার্ডস মাইট হ্যাভ এ ক্যাসকেডিং এফেক্ট আপ অ্যান্ড ডাউন দ্য ফুড চেন। তাহলে সায়েন্টিস্ট বিলিভ থেকে ফুড চেন পর্যন্ত, এটা সেকেন্ড প্রশ্নের উত্তর। 3 এর দাগে হোয়াট হ্যাজ দ্য স্টাডি অফ দ্য রিসার্চ টিম সাজেস্টেড, ওই রিসার্চ টিমের যে স্টাডি সেটা কি সাজেস্ট করেছে? দ্য স্টাডি হ্যাজ সাজেস্টেড দ্যাট ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং 4% অফ লিজার্ড স্পিসিস হ্যাভ গন এক্সটিংক্ট worldwide since 1975 and 20% of all lizard species will be extinct by 2080. তাহলে দ্য স্টাডি হ্যাজ সাজেস্টেড থেকে শুরু করে 2080 পর্যন্ত, এটা 3 এর দাগের উত্তর। 4 এর দাগে কোশ্চেন আছে হোয়ার ডু দ্য লিজার্ডস নর্মালি বাস্ক ইন, লিজার্ডস গুলো সাধারণত রোদ পোহায় কোথায়? লিজার্ডস নর্মালি বাস্ক ইন দ্য সান, টেম্পারেচার্স এক্সিডিং দেয়ার ফিজিওলজিক্যাল লিমিটস কুড মেক দেম রিট্রিট ইনটু শেড রাদার দ্যান রিস্ক ডেথ ফ্রম ওভারহিটিং। তাহলে এত কথাও লিখবো না, আমরা শুধু ইন দ্য সান পর্যন্ত লিখবো। লিজার্ডস নর্মালি বাস্ক ইন দ্য সান, এইটুকু লিখে দিলে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। 4 এর দাগে হোয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ভিলেজ ফেয়ার আই স এ লিটিল বয়, যখন আমি গ্রামের মেলা থেকে ফিরছিলাম আমি একটা ছোট্ট ছেলেকে দেখেছিলাম। হি সিমড টু হ্যাভ লস্ট হিজ ওয়ে, তাকে দেখে মনে হচ্ছে তার পথ সে হারিয়ে ফেলেছে। 5 এর এ দাগে দ্য অস্ট্রিক ইজ দ্য লার্জেস্ট লিভিং বার্ড স্পেসিস, উট পাখি হচ্ছে সবচেয়ে বড় ধরনের পাখি। অ্যাটেনিং অ্যান এভারেজ হাইট অফ অলমোস্ট অ্যারাউন্ড 8 ফিট, উচ্চতা প্রায় 8 ফুট হতে পারে। ইজ অলসো দ্য ফাস্টেস্ট বার্ড অন আর্থ, আর পৃথিবীর বুকে সবচেয়ে দ্রুততম পাখি। বি 1 এর দাগে দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, এটাকে টু ইউজ করবো। আমরা উত্তর লিখবো দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড, মানে TOO বানানটা লিখবো। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, এখানে TO2 হবে, টু ওয়াক। 2 এর দাগে তিস্তা হ্যাজ ডান হার প্রজেক্ট ওয়ার্ক ভেরি কেয়ারফুলি, ভার্সন করতে বলেছে, আমরা লিখবো হার প্রজেক্ট ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই তিস্তা ভেরি কেয়ারফুলি। 3 এর দাগে অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান হার্ড দ্য নিউজ হি ফেন্টেড, নো সুনার দ্যান ইউজ করবো। আমরা উত্তর লিখবো নো সুনার হ্যাড দ্য ম্যান হার্ড দ্য নিউজ দেন THAN দেন হি ফেন্টেড। ফ্রেজাল ভার্বে যাবো, লিস্ট দেওয়া আছে। গিভ আপ মানে ত্যাগ করা, লিভ, গিভ ইন মানে সারেন্ডার, সেট আপ মানে স্থাপন করা, এস্টাবলিশ, আর লুক ডাউন আপন মানে ঘৃণা করা, হেট। তাহলে প্রথমে হেট আছে, আমরা এখানে লিখবো লুক ডাউন আপন। এস্টাবলিশড আছে, আমরা লিখবো সেট আপ, আর সারেন্ডার আছে, আমরা লিখবো গিভ ইন। 6 এর দাগে ভোকাবুলারি আছে, তো আমরা শব্দগুলো খুঁজবো। প্রথমে আছে ডিক্লেয়ার, এটা উত্তর হবে অ্যানাউন্সড, ঘোষণা করলো। ইনক্রিজিং, এটা উত্তর হবে রাইজিং, মানে বাড়ছে। আমি শব্দগুলো খুঁজে দেবো এক্ষুনি। ওয়াইপড আউট, এটা উত্তরে যাবে এক্সটিংক্টেড, মানে অবলুপ্ত হয়ে গেছে। আর এ প্লেস অফ শেল্টার, আশ্রয়ের জায়গা, একে আমরা শেড বলবো, SHADE। তো চলো শব্দগুলো কোথায় আছে দেখে নেবো। অ্যানাউন্সড কথাটা এখানে পেয়ে যাবো, এক্সটিংক্ট কথাটা এখানে পাবো, শেড কথাটা এখানে পাবো, আর রাইজিং কথাটা এখানে পাবো। এভাবে আমরা 4খানা শব্দ পেয়ে গেলাম। এবারে আমরা রাইটিং স্কিল পোর্শনে পৌঁছাবো। এখানে একটা প্রসেসিং লিখতে বলেছে, প্যারাগ্রাফ লিখতে বলেছে, ফ্লো চার্ট লিখতে বলেছে, কি করে ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত সংগ্রহ করা হয় এবং সেটা ভবিষ্যতের জন্য কি করে সংরক্ষণ করা হয়। কিছু পয়েন্টস দেওয়া আছে। একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে, মানে সূচনার একটা বাক্য নিজেকে বানিয়ে লিখতে হবে। সুইটেবল ডেট ফিক্সড বাই দ্য অর্গানাইজার ইন কোলাবোরেশন উইথ অ্যাভেলেবল ব্লাড ব্যাঙ্ক, ব্লাড ব্যাঙ্কের যে ডক্টরসরা রয়েছেন অর্গানাইজার, তাদের সঙ্গে আলোচনা করে একটা সুইটেবল ডেট ফিক্স করতে হবে। উইলিং ডোনার্স অ্যান্ড গেস্টস ইনফর্ম, যারা দান করবেন রক্ত এবং যারা গেস্ট আছেন তাদেরকে ইনফর্ম করতে হবে।
নেমস অফ দ্য প্রবেবল ডোনার্স লিস্টেড, যারা দান করবেন, রক্তদাতা যারা, তাদের নামটাকে এনলিস্ট করতে হবে। আর শিডিউল ডেটে এবং টাইমটা ফিজিক্যাল ফিটনেস হতে পরীক্ষা করাতে হবে। যারা দিতে আসবে রক্ত তাদের ফিজিক্যাল ফিটনেস আগে দেখতে হবে। ওরা যদি দুর্বল হয় ওদের কাছে রক্ত নেওয়া যাবে না। আর এলিজিবিলিটি কনফার্ম বাই ডক্টর, ডক্টরসরা তাদের সক্ষমতা বা যোগ্যতা সেটা প্রমাণ করবেন, সুনিশ্চিত করবেন, কারণ তাদের ওজন হয়েছে কিনা, বয়স হয়েছে কিনা, এগুলো তারা এলিজিবল কিনা দেখবেন। আর ওই রোগীকে নির্দিষ্ট বিছানায় শোয়াতে হবে, তাদের শিরাকে চাপ দিতে হবে। এবার শিরা কোন শিরা থেকে রক্ত নেওয়া হবে সেটা যখন খুঁজে পাওয়া যাবে, সেটাকে ইথার দিয়ে মানে ইথাইল অ্যালকোহল দিয়ে বা স্পিরিট দিয়ে, যেটা তোমরা স্পিরিট বলো, ওটাকে একটু ঘষে নিতে হবে। তারপর ছুঁচ ফুঁড়তে হবে। আর রক্ত সংগ্রহ করতে হবে পলিথিন ব্যাগের মধ্যে, স্টেরিলাইজ হওয়া চাই, জীবাণুমুক্ত হওয়া চাই। আর ওই প্যাকেটগুলোকে সিল করতে হবে, লেবেল করতে হবে। তারপর রেফ্রিজারেটর রাখতে হবে। আর ব্লাড ব্যাঙ্কে ভবিষ্যতে ব্যবহারের জন্য সুন্দর করে সংরক্ষিত করতে হবে। তো এক গাদা পয়েন্টস দিয়েছে, এই পয়েন্টসগুলোকে বাক্য করে দিলেই তোমার প্যারাগ্রাফটা লেখা হয়ে যাবে। খালি শুরুতে তুমি দু একটা বাক্য নিজের থেকে লিখবে, বাকি সমস্ত ওই পয়েন্টসগুলোকে ইলাবোরেট করে সেন্টেন্স করে দাও, তোমার রাইটিংটা কমপ্লিট হয়ে যাবে। খুব সহজে আমরা লিখে নেবো রাইটিংটা কীভাবে হবে। তবে এই লেখাটা পড়ার সময় তোমরা কোশ্চেনটাকে পাশে খুলে রাখবে। তুমি যা সেন্টেন্সগুলোকে দেখবে তার আগে পয়েন্টটাকে দেখবে। খালি ইজিলি বুঝে নেওয়ার চেষ্টা করবে কী করে আমি পয়েন্টগুলোকে সেন্টেন্সে কনভার্ট করছি। এটা তোমাদের মুখস্থ করা আদৌ দরকার নেই। ইজিলি প্যারাগ্রাফটা তোমরা কিন্তু পরীক্ষা হলে বসে একদম ঠান্ডা মাথায় লিখতে পারবে। তাই পাশে প্রশ্নটা রেখে উত্তরটা দেখো। আমরা শুরুতে লিখবো, হেডিং দেবো হাউ ব্লাড ইজ কালেক্টেড ইন ব্লাড ডোনেশন ক্যাম্প। কী করে রক্ত সংগ্রহ করা হয় ব্লাড ডোনেশন ক্যাম্পে। প্রথমে লিখবো এ ড্রপ অফ ব্লাড ক্যান সেভ এ পেশেন্টস লাইফ। এক ফোঁটা রক্ত একটা রোগীর জীবনকে বাঁচাতে পারে। বাট মেনি পেশেন্টস আর সিন ডাইং ফর দ্য ল্যাক অফ ব্লাড। কিন্তু অনেক রোগীকে দেখা যায় রক্তের অভাবে মারা যেতে। দ্য বেস্ট ওয়ে টু স্টোর ব্লাড ইন দ্য ব্লাড ব্যাঙ্ক ইজ ব্লাড ডোনেশন ক্যাম্প। আর ব্লাড ব্যাঙ্কে রক্ত সংরক্ষণ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। এ সার্চ ক্যাম্প ইজ অর্গানাইজড অ্যান্ড ব্লাড ইজ কালেক্টেড থ্রু এ নাম্বার অফ স্টেপস। এরকম ক্যাম্প আয়োজন করা হয় এবং সেখান থেকে রক্ত সংগ্রহ করা হয় নির্দিষ্ট কয়েকটা ধাপে। অ্যাট ফার্স্ট এ সুইটেবল ডেট ইজ ফিক্সড বাই দ্য অর্গানাইজার ইন কোলাবোরেশন উইথ অ্যাভেলেবল ব্লাড ব্যাঙ্ক। ব্লাড ব্যাঙ্কের সঙ্গে সহযোগিতায় অর্গানাইজার একটা ডেট ফিক্স করবেন আগে। দ্য ডেট অ্যান্ড প্লেস অফ দ্য ক্যাম্প আর অ্যানাউন্সড ইন পাবলিক। আর ওই ক্যাম্পের ডেট এবং টাইম এবং জায়গা এগুলো পাবলিকে অ্যানাউন্স করতে হবে। অ্যান্ড দ্য উইলিং ডোনার্স অ্যান্ড দ্য গেস্টস আর ইনফর্মড। যারা দান করবেন ওদেরকে ইনফর্ম করতে হবে, যারা গেস্ট থাকবেন তাদেরকে ইনফর্ম করতে হবে। দ্য নেমস অফ দ্য প্রবেবল ডোনার্স আর এনলিস্টেড। সম্ভাব্য রক্তদাতা যারা তাদের নামগুলোকে নথিভুক্ত করতে হবে। সাম এক্সপার্টস কাম টু কন্ডাক্ট দ্য ক্যাম্প অন দ্য ডে। কিছু এক্সপার্টরা আসবেন ওই দিন ক্যাম্পটাকে পরিচালনা করার জন্য। দ্য ডোনার্স কাম অ্যান্ড স্ট্যান্ড ইন কিউ। রক্তদাতারা আসবেন, তারা সারিবদ্ধভাবে লাইনে করে দাঁড়াবেন। দেয়ার ফিজিক্যাল ফিটনেস ইজ টেস্টেড। তাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে। দ্য ডক্টর কনফার্মস দেয়ার এলিজিবিলিটি বাই চেকিং দেয়ার এজ অ্যান্ড ওয়েট। আর ডাক্তাররা তাদের এলিজিবিলিটি কনফার্ম করবেন তাদের বয়স এবং উচ্চতাকে পরীক্ষা করে এবং ওজনকে পরীক্ষা করে। দ্য ডোনার্স আর মেড টু লাই অন দ্য স্পেসিফিক বেড। রক্তদাতাদেরকে নির্দিষ্ট বিছানায় ঘুমাতে দিতে হবে। দ্য ভেন ইজ কম্প্রেস। শিরাকে চাপ দিতে হবে। দ্য ভেন ইজ ক্লিনড উইথ ইথার। ইথার দিয়ে বা স্পিরিট দিয়ে ভেনগুলোকে পরিষ্কার করতে হবে। দ্য নিডল ইজ ইনসার্টেড ইন দ্য ভেন। ওই ভেনের মধ্যে সূচ প্রবেশ করাতে হবে। দ্য ব্লাড ইজ কালেক্টেড ইন দ্য স্টেরিলাইজড পলিথিন ব্যাগ। জীবাণুমুক্ত পলিথিন ব্যাগের মধ্যে রক্তগুলোকে সংগ্রহ করতে হবে। দ্য ব্যাগ ইজ সিলড অ্যান্ড লেবেল প্রপারলি। ওই ব্যাগগুলোকে সিল করতে হবে, লেবেল করতে হবে ঠিকঠাকভাবে। ইট ইজ কেপ্ট ইন রেফ্রিজারেটর। সেটা রেফ্রিজারেটর রেখে দিতে হবে। অ্যান্ড স্টোর্ড প্রপারলি এবং ঠিকঠাকভাবে জমা করতে হবে। ইন ব্লাড ব্যাঙ্ক, ব্লাড ব্যাঙ্কে ফর ফিউচার ইউজ, ভবিষ্যৎ ব্যবহারের জন্য। ইন দিস ওয়ে ব্লাড ইজ কালেক্টেড। এইভাবে রক্ত সংরক্ষণ করা হয় বা সংগ্রহ করা হয়। আদৌ পরিশ্রম করিনি, শুধু পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে আমরা বাক্যে কনভার্ট করেছি। ইজিলি আমাদের রাইটিং স্কিলটা লেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা 8-এর জায়গাটা রাইটিং লিখবো, একটা রিপোর্ট লিখতে বলেছে। একটা সাহসীকর প্রচেষ্টা, একটা 16 বছরের তোমার সহপাঠী, 15 বছর বা 16 বছর তার বয়স, সে অকালে বিয়ে ঠিক করে দিয়েছিলেন তার বাবা। সেই বিয়েটাকে সে বন্ধ করতে পেরেছে এবং সে হেল্প নিয়েছে ক্লাসমেটদের, তার প্রতিষ্ঠানে হেডমাস্টারের এবং লোকাল পুলিশ স্টেশন, এদের সাহায্য নিয়ে সে কিন্তু বিয়েটাকে বন্ধ করতে পেরেছে এবং তার পড়াশোনাটাকে চালাবে। তো এটাকে নিয়ে রিপোর্ট লিখতে হবে। একটা সাহসীকর ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা এটা ঘটেছে, এটাকে নিয়ে রিপোর্টে লিখতে হবে, খবর কাগজে প্রকাশ করতে হবে। তুমি রিপোর্টে ডেট, টাইম, প্লেস উল্লেখ করবে। সে কী করে নিজেকে বাঁচালো তার ক্লেভার ক্লাসমেটদেরকে এবং ব্রেভ হেডমাস্টারের সাহায্য নিয়ে আর টিচারদের সাহায্য নিয়ে, এবং সময় মতো পুলিশ কী করে সেখানে নাক ঢুকালো এবং যারা উদ্ধার করলো তাদের আনন্দ কীরকম হলো, আর সেই যে মেয়েটা উদ্ধার হলো সেই মেয়েটার আনন্দ কেমন ছিল, আর তার সঙ্গে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কিছু প্রমিস করলেন কিনা, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে স্থানীয় প্রশাসন কোনো প্রমিস করলো কিনা, এবং সেক্ষেত্রে লোকাল পিপলদের এবং স্টুডেন্টদের সবার রিয়াকশন কেমন ছিল।
এটাকে নিয়ে আমরা রিপোর্ট লিখব। আমরা শুরুতে হেডিং দেবো এ ব্রেভ গার্ল স্টপস হার আনটাইমলি ম্যারেজ। একটা সাহসী মেয়ে তার অকালে বিয়েটাকে বন্ধ করলো। বাই রাজকুমার দিন্দা, তুমি এখন তোমার নামও লিখতে পারো, বা বাই স্টাফ রিপোর্টার এটাও লিখতে পারো। আমরা লিখবো রামনগর ডিসেম্বর 21। তোমরা অন্য কোনো ডেটে বসাবে। এখানে রামনগর আমি আমার জায়গার নাম উল্লেখ করলাম, তোমরা তোমাদের জায়গার নামটা উল্লেখ করবে, যেহেতু পয়েন্টে কোনো জায়গার নাম দেয়নি। এবার লেখা শুরু করবো চাইল্ড ম্যারেজ ইজ এ কার্স অফ এ সোসাইটি। বাল্য বিবাহ হচ্ছে সমাজের একটি অভিশাপ। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড এ ল দ্যাট নো গার্ল ক্যান ম্যারি বিফোর সি ইজ 18। সরকারি একটা নিয়ম আছে, 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। বাট অঞ্জন দাস, এ রেসিডেন্ট অফ গোবরা ভিলেজ আন্ডার রামনগর পুলিশ স্টেশন, ডিড নট কেয়ার ইট and arranged a marriage of his 15 years old daughter অর্পিতা দাস। কিন্তু অঞ্জন দাস, তিনি রামনগর থানার অন্তর্গত গোবরা গ্রামের বাসিন্দা, তিনি কিন্তু এই নিয়মকে পরোয়া করলেন না এবং তার 15 বছরের মেয়ে অর্পিতা দাসের বিয়ের আয়োজন করে ফেললেন। এখানে 15 বছর বয়স লিখে দিলাম, তোমরা 16 বছরও লিখতে পারো। অর্পিতা দাস ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। অর্পিতা দাস ক্লাস 10-এর একজন স্টুডেন্ট অ্যান্ড সি ইজ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এবং সে একজন মেধাবী ছাত্রী। সি ওয়ান্টস টু বি এ ডক্টর ইন ফিউচার, ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। সো সি কুড নট এগ্রি উইথ দিস আনটাইমলি ম্যারেজ, তাই অকালে এই বিয়েটাকে সে মেনে নিতে পারেনি। বাট সি ডিড নট নো হোয়াট টু ডু, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না কি করবে। অ্যাট ফার্স্ট সি ইনফর্মড হার ফ্রেন্ডস, প্রথমে তার বন্ধুদেরকে সে জানালো। হার ফ্রেন্ডস ওয়ার ব্রেভ, তার বন্ধুরা কিন্তু সাহসী ছিল। অ্যান্ড দে টুক অর্পিতা টু দ্য হেডমাস্টার অফ দেয়ার স্কুল, আর তারা অর্পিতাকে নিয়ে গেল স্কুলের হেডমাস্টারের কাছে। অর্পিতা ওয়াজ অ্যাফ্রেড অফ হার স্ট্রিক্ট ফাদার, অর্পিতা কিন্তু ভয় পাচ্ছিল, তার বাবা খুব কড়া মানুষ। বাট দ্য হেডমাস্টার কনসোল্ড হার, কিন্তু হেডমাস্টার তাকে সান্ত্বনা দিলেন। দ্য হেডমাস্টার সিক্রেটলি ইনফর্ম দ্য লোকাল পঞ্চায়েত প্রধান অ্যান্ড দ্য ওসি অফ রামনগর পুলিশ স্টেশন, হেডমাস্টার গোপনে জানিয়ে দিলেন কাকে কাকে, স্থানীয় পঞ্চায়েতের প্রধানকে এবং রামনগর থানার ওসিকে, অফিসার ইনচার্জ ওনাকে, মানে থানার বড়বাবুকে। ইট ওয়াজ এ মাস্টার প্ল্যানিং, এটা একটা মাস্টার প্ল্যানিং ছিল। ফাইনালি অন দ্য ওয়েডিং ডে, অবশেষে বিয়ের দিনে, দ্য হেডমাস্টার অ্যারাইভড অ্যালং উইথ দ্য ওসি অ্যান্ড দ্য পঞ্চায়েত প্রধান ইন অর্পিতাজ হাউস। বিয়ের দিন হেডমাস্টার সরাসরি পৌঁছে গেলেন অর্পিতার বাড়িতে, ওসিকে সঙ্গে নিয়ে এবং পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে। দে স্টপড দ্য ম্যারেজ অ্যান্ড থ্রেটেন্ড অর্পিতাজ ফাদার, তারা বিয়েটাকে বন্ধ করলেন এবং অর্পিতার বাবাকে ধমক দিলেন। অর্পিতাজ ফ্রেন্ডস ওয়ার দেয়ার, অর্পিতা বন্ধুরাও সেখানে ছিল। দে অল ওয়ার হ্যাপি, তারা সবাই খুব খুশি ছিল। অর্পিতা হ্যাড এ ব্রড স্মাইল অন হার ফেস, তার মুখে একটা বড় চওড়া হাসি ফুটে উঠল। অর্পিতাজ ফাদার প্রমিস টু কন্টিনিউ অর্পিতা স্টাডি অ্যান্ড দ্য হেডমাস্টার অলসো প্রমিস টু হেল্প অর্পিতা ইন এভরি ওয়ে সো দ্যাট সি ক্যান বিকাম এ ডক্টর। অর্পিতার বাবা কথা দিলেন তিনি অর্পিতার পড়াশোনাটাকে চালিয়ে যাবেন, আর হেডমাস্টারও কথা দিলেন তিনি সমস্ত প্রকার সাহায্য অর্পিতাকে করবেন যাতে সে ভবিষ্যতে ডাক্তার হতে পারে। এবার 9-এর একটা কোশ্চেন দিয়েছে, মনে করো তোমার ছোট ভাই সে একটা পার্সোনাল মোবাইল ফোন কিনতে চাইছে, তো তুমি তাকে চিঠি লেখো, তাকে বলো মোবাইল ফোনের নেগেটিভ সাইডগুলো কী কী, এগুলো বলে তাকে বলো বাবু এই মুহূর্তে তোমার মোবাইল ফোন কেনার বয়স নয়, তুমি আরও কিছুদিন পরে কিনবে, আপাতত যেখানে এমার্জেন্সি দরকার মার ফোন বাবার ফোন এগুলো ব্যবহার করে কাজ চালিয়ে নাও, কিন্তু পার্সোনাল মোবাইল ফোন তোমার এই বয়সে নয়, তুমি এখন ছোট ক্লাসে পড়ছো, 6-এ পড়ছো বা 7-এ পড়ছো, কেন এখন থেকে নিজস্ব পার্সোনাল মোবাইল ফোন থাকবে? এই নিয়ে ভাইকে চিঠি লিখতে হবে। তো ভাইকে চিঠি লিখছো মানে কি, তাহলে তুমি আর ভাই তাহলে একই ঘরে থাকো না প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নেব তুমি আছো একটা বয়েজ হোস্টেলে আছো, সেখান থেকে তুমি বাড়িতে ভাইকে চিঠি লিখছো। কী কী পয়েন্ট দেবে, যে মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির একটি আবিষ্কার সেটা উল্লেখ করবে, কিন্তু ছাত্ররা অমনোযোগী হয়ে যাচ্ছে সেটা বলবে, তারা পড়াশোনায় অবহেলা করবে সেটা বলবে, তারা কিন্তু ইন্টারেস্টেড এবং অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে গেমের প্রতি সেটা বলবে, গ্রস এন্টারটেনমেন্ট পুরোপুরি এন্টারটেনমেন্টের একটা চক্কর হয়ে উঠেছে সেটা বলবে, তারা বাবা মাকে এবং শিক্ষককে অমান্য করছে সেটা বলবে, আর মোবাইল ফোনকে তারা বেহিসেবিভাবে ইউজ করছে সেটা বলবে, তাদের ঘুমানো তাদের পড়াশোনা এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে, কখনো কখনো তারা অভদ্রভাবে এটাকে ব্যবহার করছে, আর এটা কিন্তু আগামী দিনে ভবিষ্যৎকে তাদের ধ্বংস করে দিচ্ছে। এতে তোমার কি মতামত থাকবে? এক গাদা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলোকে বাক্য করলে তোমার লেটার লেখা আরামসে কমপ্লিট হয়ে যাবে। তাই আমরা সহজে লিখে নেব এই ইনফর্মাল চিঠি তুমি তোমার ভাইকে লিখছো যাতে সে পার্সোনাল মোবাইল ফোন না কেনে, মানে মোবাইল ফোনের নেগেটিভ সাইডসগুলো উল্লেখ করে এই বারণটা করতে হবে। আমরা শুরুতে তোমার ঠিকানা দিয়ে দেবো, তুমি মনে করো একটা হোস্টেলে আছো, আমরা লিখে দেবো সারদা বয়েজ হোস্টেল, এটা লিখে দেবো। কোথায় আছে? তমলুকে আছে, পূর্ব মেদিনীপুরে আছে, এর একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, তারিখ দিলাম 21/12/2023, তোমরা তোমাদের মতো ডেট দেবে। লিখলাম ছোটো ভাইকে লিখছি মানে ডিয়ার ব্রাদার, আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো, অ্যান্ড ইউর স্টাডি ইজ গোয়িং ওয়েল, তোমার পড়াশোনা ভালো চলছে। আই হ্যাভ লার্ন ফ্রম মাদার দ্যাট ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পার্সোনাল মোবাইল ফোন, আমি মার কাছ থেকে জানতে পারলাম তুমি নাকি নতুন পার্সোনাল মোবাইল ফোন কিনতে চাইছো। দ্যাট ইজ হোয়াই আই এম রাইটিং দিস লেটার, আর সেই কারণে আমি চিঠি লিখতে বসলাম। উই অল নো দ্যাট মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা সবাই জানি মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির একটি আশ্চর্যজনক আবিষ্কার। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার, এটা আমাদের জীবনটাকে সহজ থেকে সহজতর বানিয়েছে। বাট ইট হ্যাজ এ ডার্ক সাইড অলসো, কিন্তু এর নেতিবাচক দিকও একটা রয়েছে।
দ্য স্টুডেন্টস গেট ইনঅ্যাটেন্টিভ হোয়াইল দে, এখান থেকে আমি কিন্তু জাস্ট পয়েন্টকে কাজে লাগাচ্ছি, বাক্য করছি, নিজে থেকে কিছু লিখছি না। জাস্ট তোমরা যে এটা পড়ার সময় পাশে টেস্ট পেপারটাই খুলে রাখো, কোশ্চেনটাকেও দেখো, পয়েন্টসগুলোকে দেখো, তারপর লেখাটা পড়ো, দেখবে একদম সহজ লাগবে। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার বলে দিলাম। দ্য স্টুডেন্টস গেট ইনঅ্যাটেন্টিভ হোয়াইল দে গেট মোবাইল ফোন, বাচ্চারা যখন মোবাইল ফোন হাতে পেয়ে যায় তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠে। দেন দে নেগলেক্ট ইন দেয়ার স্টাডি, তারা পড়াশোনায় অবহেলা করে। দে আর ইন্টারেস্টেড অ্যান্ড অ্যাডিক্টেড টু গেমস, তারা গেমসের প্রতি ইন্টারেস্টেড এবং অ্যাডিক্টেড হয়ে যায়। দে ফুললি কনসেন্ট্রেট ইন গ্রস এন্টারটেনমেন্ট, তারা পুরোপুরি এন্টারটেনমেন্ট বা বিনোদনের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে। দে ডিসওবে দে আর প্যারেন্টস অ্যান্ড টিচার, তাদের বাবা মা এবং শিক্ষকদেরকে তারা অমান্য করে। দে ইউজ মোবাইল ফোন ইনডিসক্রিমিনেটলি, বেহিসেবিভাবে তারা মোবাইল ফোনটাকে ইউজ করে। দে রিমেন বিজি ইন দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তারা বিজি থাকে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টা, এগুলোতে তারা বিজি থাকে। দে আর স্লিপ অ্যান্ড স্টাডি আর অ্যাফেক্টেড, তাদের ঘুম এবং পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়। সামটাইমস দে টক ওভার মোবাইল ফোন হোয়াইল ওয়াকিং অন রোডস অর ক্রসিং এ লেভেল ক্রসিং, কখনো কখনো তারা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তায় হাঁটতে থাকে অথবা লেভেল ক্রসিং পেরোনোর চেষ্টা করে। দেন দে ফেস অ্যাক্সিডেন্টস, তখন তারা দুর্ঘটনার সম্মুখীন হয়। দ্য স্টুডেন্টস ইউজ ইট ইনডিসেন্টলি, অনেক ছাত্রছাত্রী আছে যারা মোবাইল ফোনটাকে অভদ্রভাবে ব্যবহার করে। ইন দিস ওয়ে দে রুইন দেয়ার ওন ফিউচার, এইভাবে তারা নিজেদের ভবিষ্যৎটাকে ধ্বংস করে ফেলে। সো আই থিঙ্ক ইউ শুড ইউজ মাদার্স ফোন হোয়াইল নেসেসারি, ডোন্ট গো ফর এ নিউ নাও। তাই আমি তোমাকে বলবো যে তুমি তোমার যখন প্রয়োজন হবে তুমি মায়ের ফোনটাকে নিয়ে ইউজ করে নাও, কিন্তু কখনো নতুন ফোন কিনতে যেও না, একটু পরে কিনবে, একটু বড় হও তারপরে কিনবে। এটা লিখে আমরা শেষ করব। যেহেতু হোস্টেল থেকে নিজের ছোটো ভাইকে লিখি, ছোটো ভাই বাড়িতে বাবা মার কাছে আছে, তারপরে বেশি কিছু লিখবো না, খালি লিখবো নো মোর টুডে, মোর ইন দ্য নেক্সট লেটার। আজ আর বেশি কথা না, বাকি কথা পরে চিঠিতে হবে। উইথ এ লট অফ লাভ, এক গাদা ভালোবাসা তোর প্রতি থাকলো, এটা বলে ইয়োর এল্ডার ব্রাদার, তোমার বড় দাদা, বা ইয়োর এল্ডার সিস্টার, এটাও লিখতে পারো। লিখে তোমার নামটা দেবে, টাইটেল দেবে না, শুধু নামটা উল্লেখ করবে। এখানে টু দিয়ে তোমার সে ভাইয়ের নামটা দেবে। আমি এখানে লিখেছি সুমন পাত্র, তুমি তোমার ভাইয়ের নামটা উল্লেখ করবে। তারপরে এখানে একটা অ্যাড্রেস দেবো, না ভাইয়ের অ্যাড্রেস, মানে তোমার বাড়ির যে অ্যাড্রেস, মানে যে অ্যাড্রেসে চিঠি পাঠালে তোমার ভাই পাবে, সেই অ্যাড্রেসটা কমপ্লিট অ্যাড্রেস দেবে। জায়গা কম ছিল বলে আমি শুধু লিখেছি 25 MG রোড, কলকাতা 75, এটুকু লিখবে না, তোমাদের ফুল অ্যাড্রেসটা দেবে। আর এখানে STAMP স্টাম্প কথাটা লিখবে। এইভাবে পেজ নাম্বার 475-এ যে ইংরেজিটা ছিল ওখান থেকে সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল আমরা সবটাই আলোচনা করলাম। এর পরের পেজগুলোর ভিডিও রেগুলার সময়ে আপলোড হতে থাকবে। যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকেও প্রেস করে রাখো, তোমাদের দরকারি ভিডিও তোমরা অতি শীঘ্রই পেয়ে যেতে থাকবে।